হ্যালো ভিউয়ার্স, আমরা লাস্ট কয়েকদিন নেপাল নিয়ে চর্চায় আছি। নেপালের যে আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পালিয়ে যেতে, দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনার মতন। তো এটা আজকের আন্দোলন না, ঠিক আছে, এটা অনেক বছরে ধরে আহ, সেই দেশের জনসাধারণের মনে তৈরি হওয়া এক যে ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। এটা কোন একটা আন্দোলন বা কিছু হুট করে হয়ে যায় না, ঠিক আছে। তো তার পিছনে অনেকগুলো কারণ থাকে। তো সেই হিস্ট্রিটা আমরা একটু জানবো আজকে। নেপাল নেপাল হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, সেটা আমরা সবাই জানি। একদিকে চায়না, তিবেত, চায়নার তিবেত, আর একদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এবার কেপি শর্মা ওলি, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে 19 জুলাই 2024 থেকে 9 সেপ্টেম্বর, মানে গত পরশু পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তারপর তো তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন। তো এবার কি ছিল এটা, তিনি হচ্ছেন তিনি হচ্ছেন কেপি শর্মা ওলি হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ নেপালের একজন মেম্বার। এবং এই যে সরকারটা ছিল সেটা হচ্ছে তিনটে পার্টির সরকার ছিল। তিনটে পার্টির, মানে আমাদের যেমন এনডিএ বা ইউপিএ হয় সেরকম ওদেরও তিনটে পার্টির একটা সরকার ছিল, ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট। যে কোয়ালিশন গভর্নমেন্টে তিনি ছিলেন সেখানে তিনটে দল যুক্ত ছিল। তো এটা নিয়ে একটা ক্ষোভ ছিল যে তাদের ডিসিশন ঠিকঠাক হচ্ছিল না। অ্যাকচুয়ালি কি ছিল, আমাদের নেপাল ছিল হচ্ছে একটা মোনার্কি ছিল, মোনার্কি, কনস্টিটিউশনাল মোনার্কি, কনস্টিটিউশন ছিল কিন্তু রাজা রানী তিনি দেশের হেড ছিলেন, যেমন এখন ইউকে তে আছে, ঠিক আছে। তো সেটা মোনার্কি ছিল কবে অবধি? 28শে মে 2008 সাল অবধি। 28শে মে 2008 সাল অবধি লাস্ট কিং কে ছিলেন? কিং জ্ঞানেন্দ্র শাহ। হ্যাঁ, কিং জ্ঞানেন্দ্র শাহ, তিনি শাহ ডাইনেস্টির একজন কিং ছিলেন। আর শাহ ডাইনেস্টি 250 বছরের পুরনো, 1767 থেকে 2008 সাল অবধি। আর এটা ফাউন্ডেড করে হচ্ছে পৃথ্বী নারায়ণ শাহ। তো এই 2008 সালের পরে আজ পর্যন্ত 13 জন প্রাইম মিনিস্টার হয়েছে। মানে ক বছর হচ্ছে? 2008 সাল থেকে 2025, মানে 15 আর 2 17 বছরে 13 জন প্রাইম মিনিস্টার। তাহলে ভাবতে পারছো, কারোর 1 বছর, কারোর 6 মাস টেনিওর, কারোর মানে 2 বছর, এরকম হয়েছে। মানে পূর্ণ জনমতের ভিত্তিতে কোনো সরকার ঠিকঠাক ভাবে কাজ করেনি। তো সেই সব নিয়ে কি কি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে? একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এখন এটা গোটা বিশ্বের সমস্যা, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট, তার সঙ্গে সঙ্গে ইনফ্লেশন, অর্থনীতি ধসে পড়ছিল, ইনফ্লেশন। তার সঙ্গে সঙ্গে করাপশন, নেপোটিজম। করাপশন নেপোটিজমের কথা কিসের জন্য আসছে? যে নেপালের যে ইলেকট্রিসিটি বোর্ড ছিল, নেপালে প্রচুর লোডশেডিং হতো, ঠিক আছে। তো ইলেকট্রিসিটি বোর্ডের একজন সিও নিযুক্ত হয়ে, একজন সিও ছিলেন কুলমান ঘিসিং। তিনি লোডশেডিং পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতন পরিস্থিতি তিনি ভালোভাবে হ্যান্ডেল করে এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন। তো তা হঠাৎ করে এই মার্চ মাসে, 2025-এর মার্চ মাসে হঠাৎ করে তাকে, তার আর 4 মাস বা 5 মাস টেন্ডার ছিল, তো তাকে সরিয়ে দেওয়া হয়। দিয়ে সরকার পক্ষের একজন কাছের লোককে, তথাকথিত কাছের লোককে সেই বোর্ডের সিইও করা হয়। তো এই নেপোটিজমের অভিযোগটা প্রচুর স্প্রেড করে, হ্যাঁ, প্রচুর স্প্রেড করে। তার সঙ্গে সঙ্গে হচ্ছে নেপালের কালচার। নেপালের কালচার যদি জানি আমরা, নেপাল হচ্ছে একটা হিন্দু রাষ্ট্র, সেখানে 80% হচ্ছে হিন্দু পপুলেশন, ঠিক আছে। তো সেখানে হিন্দু কালচার, তার সঙ্গে সঙ্গে নেপালে 80টার বেশি জনগোষ্ঠী বাস করে, এথনিক জনগোষ্ঠী। তার সঙ্গে সঙ্গে তার 125টার বেশি ভাষা। তো এই যে একটা ডাইভার্স কালচার, আর হিন্দু কালচার যে একটা পরম্পরা, তো সেই কালচারটাকে নষ্ট করে দিচ্ছে বলে অভিযোগ আসছে। কারণ হচ্ছে যে মিশনারি, খ্রিস্টান মিশনারি প্রচুর বৃদ্ধি পাচ্ছে, খ্রিস্টান যে প্রবেশ সেখানে বসবাস করা সেটা প্রচুর বৃদ্ধি পাচ্ছে। একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে যে 2001 সালে সেখানে 1 লাখ খ্রিস্টান ছিল, 1 লাখ খ্রিস্টান ছিল। সেটা এখন 2025 সালে সেটা এখন দাঁড়িয়েছে 5 লাখ প্লাস। তাহলে 5 গুণ ধরো বৃদ্ধি পেয়েছে 2 দশকে, 2 দশকে তাহলে 5 গুণ বৃদ্ধি পেয়েছে। তো এটা নিয়েও অনেক অভিযোগ। তো এইসব যে এইসবেরই বহিঃপ্রকাশ ঘটে এই বিদ্রোহ হলো। তো এই বিদ্রোহের মূল নেতৃত্বের দিকে কে ছিলেন? এই সুদান গুরুং বলে একজন ছিলেন। হ্যাঁ, সুদান গুরুং। তো তিনি একজন নাইট ক্লাবের মালিক ছিলেন।
একজন একটা নাইট ক্লাবের মালিক ছিলেন, এবং 2015 সালে, তোমরা সবাই অবগত আছো, 2015 সালে 7.8 ম্যাগনিটিউডের একটা ভয়াবহ ভূমিকম্প হয় নেপালে। 9,000 মানুষের মৃত্যু ঘটে। হ্যাঁ, 9,000 মানুষের মৃত্যু ঘটে। সেই 9,000-এর মধ্যে তার এই সুদান গুরুং এর ছেলেও ছিল। তো তার ছেলে যখন মারা যায়, সে প্রচুর ভেঙে পড়ে এবং নতুন ভাবে সে একটা এনজিও শুরু করে। তারপরে হামি নেপালি এনজিও। এর সঙ্গে সঙ্গে আরো অন্যান্য ব্যক্তিত্বরা ছিল। তো এনারা সোশ্যাল মিডিয়াটাকে হাতিয়ার হিসেবে একটা বেছে নেন। তো সেখানে ইনস্টাগ্রামে একটা বিদ্রোহ ডাক দেওয়া হয়। স্কুল পড়ুয়াদের বলা হয় যে তারা স্কুলের পোশাক পরেই তারা যেন বিদ্রোহে আসে। তো এরকম একটা ডাক দেওয়া হয়। তো এই 2025 সালের সেপ্টেম্বরের 4 তারিখ 26টা সোশ্যাল মিডিয়া সাইট সরকার ব্যান করে। ঠিক আছে। তো এর ফলে আরো বেশি উত্তপ্ত হয়ে যায় বাহিনী, এবং প্রধানমন্ত্রী বাসভবন হানা করে, এবং কেপি শর্মা ওলি তিনি পালিয়ে যেতে বাধ্য হন। আজ 11 সেপ্টেম্বর সর্বশেষ খবর অনুযায়ী কুলমান ঘিসিংকে জেনজি যে প্রোটেস্টাররা ছিল তারা প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। যার যে ওই যে বললাম যে এক্স সিইও অফ ইলেকট্রিসিটি বোর্ড, তাকে বেছে নিয়েছেন। এর সঙ্গে সঙ্গে আরো একজনের কথা উঠে আসছিল, সুশীলা কার্কি, যিনি নেপালের প্রাক্তন চিফ জাস্টিস ছিলেন, কিন্তু তার বয়স বেশি, তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এরকম খবর আসছে। তো এবার এই যে প্রোটেস্টটা হলো, তো এই প্রোটেস্টার পিছনে কার হাত আছে সেটা নিয়ে নানা অ্যানালিস্টরা বলছেন। কেউ বলছে যে যেহেতু আমাদের প্রতিবেশী দেশ ভারত, তো ভারতের বিরুদ্ধে অনেকে বলছে যে ভারতই এটা করেছে। এটা অ্যানালিস্টরা বলছে, আমার কোনো বক্তব্য না। ঠিক আছে। তো এর সঙ্গে সঙ্গে কেউ আবার বলছে যে এই যে সুদান গুরুং, তিনি হচ্ছেন যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন এবং একজন যুবক, তো তাকে হয়তো ডিপ স্টেট যেটা বলা হয়, জর্জ সোরেস, ইউএস এর যে ডিপ স্টেটের কনসেপ্ট আছে, সেই জর্জ সোরেস বা এরা বা ইউএস এর, তারা এই সুদান গুরুং এর মাধ্যমে এই বিপ্লবটা ঘটিয়েছে, এটা বলছে নানা ধারণা। তো এবার তারও পুরনো যদি আমরা কিছু আসি, তো অ্যানালিস্টরা যেটা দেখেন যে এই যে কমিউনিস্ট, আমি কি বললাম যে এখানে একটা হিন্দু কালচার ছিল, তো এই কমিউনিস্ট পার্টির যে কমিউনিস্ট কালচার কিন্তু আগে ছিল না। তো এটা কিভাবে আসলো? কমিউনিস্ট কালচার আগে ছিল না, সেটা কিভাবে আসলো? নানা আর্টিকেল বা নানা বই যেটা উঠে এসছে যে 1989 সালে রাজীব গান্ধী 21টা রুটের মধ্যে, যে নেপাল তো একটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, তাই না? তো নেপালের যে পণ্য সামগ্রী যায় সেটা পুরোটাই আমাদের ইন্ডিয়ার মধ্য দিয়ে যায়। হ্যাঁ, তো সেটা কলকাতা পোর্টের নামে বা অন্য পোর্টের নামে, সেখান থেকে ইন্ডিয়ার মাধ্যমে সেটা যায়। তো পুরোপুরি একটা অনেকটাই আমাদের ইন্ডিয়ার উপর নির্ভরশীল। তো এবার 21টা রুটের মধ্যে তিনি 19টা রুট বন্ধ করে দেন 1989 সালে। তো কারণ হিসাবে যেটা উঠে এসছে নানা বই বা নানা আর্টিকেলে, যে তখন তার কিছুদিন আগে তিনি ইসে গিয়েছিলেন, পশুপতিনাথ মন্দিরে তীর্থ করতে গিয়েছিলেন তার ওয়াইফ সোনিয়া গান্ধীকে নিয়ে। তো তখন সোনিয়া গান্ধীকে পশুপতিনাথ মন্দিরে ঢুকতে দেয়নি, যে তিনি হিন্দু নন বলে। তো এটা জনগণনায় তার খারাপ লাগে। তিনি তৎকালীন যে রাজা ছিল কিং মহেন্দ্র, তাকে বলেন, তিনিও এই ধর্মের বিষয়ে নাক গলাতে চাননি। যে কুইন ছিল, রানী ঐশ্বর্যা, তিনিও নাক গলাতে চাননি। তো তখন তারপরে এই ব্লকেটটা আসে। এটাই অনেক অ্যানালিস্টরা অনেক বইয়ে বলেছেন, বা তৎকালীন যারা সরকারে ছিল তারা পরে যে বইটই লিখেছে সেই বইয়ে বলেছেন। এবার এই যে এই ব্লকেটটা হলো, তখন থেকে তাহলে ইন্ডিয়ার পরে একটা বিদ্বেষ চলে আসলো নেপালিদের মধ্যে, নেপালি নেতা বলো বা নেপালি জনসাধারণের মধ্যে। তো তখন থেকে নেপালের যে পলিটিক্স সেটা চেঞ্জ হতে থাকে, এবং তাদের অনেক মানুষজন বা অনেক লিডার, তারা চায়নার যে এই যে কমিউনিস্ট আইডিওলজি তাতে ঝুঁকতে থাকে। চায়না তাদের অনেক কিছু মানে সরবরাহ করে। এটা একটা কনসেপ্ট উঠে আসেন অ্যানালিস্টদের আলোচনায়।
এরপরে নানা ঘটনাপ্রবাহ হতে থাকে। 2001 সালে আবার যে কিং প্যালেস থাকে সেখানে একজন প্রিন্স কয়েকজনকে হত্যা করে, একটা ম্যাসাকার হয়ে যায়। এরপরে যে কিং এর প্রতি মানুষের যে একটা শ্রদ্ধা ভাব সেটা উঠে যায় আস্তে আস্তে। তো 2006 সাল থেকে এই বিদ্রোহটা চলতে থাকে। 2008 সালে মে মাসে তাকে পুরোপুরি পদত্যাগ করতে হয়, তাকে পুরোপুরি এই যে রাজা উপাধি এটা ছাড়তে হয়। তো 2008 সালের এই 28শে মে তাহলে মোনার্কির শেষ হয়, মোনার্কি শেষ হয়ে যায়। এরপর কিং জ্ঞানেন্দ্র তিনি পদত্যাগ করেন। তো তার তো আবার রাজার উপাধি পাওয়ার বাসনা তো আবার আছে, যে কেউ তো রাজ সিংহাসন কি সহজে ছাড়তে চাইবে? তো এবার হুট করে আবার তারপর দিন ফিরে আসতে পারবেন না। তো তিনি বৈদেশিক মদতে আবার তিনি ফিরে আসার চেষ্টা করছেন, এরকম কথা উঠে আসছে। কিন্তু জেনজির প্রতিনিধিরা, সর্বশেষ যে রিপোর্ট, জেনজির প্রতিনিধিরা তারা বলেছেন যে কখনোই কিং এর আর ফিরে আসা হবে না, আমরা নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করব, কখনোই রাজতন্ত্র মেনে নেব না। এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে নেপাল, যেটা নেপালে আনরেস্ট হলো, বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হলো, শ্রীলঙ্কায় একই হাল হলো, পাকিস্তানের সরকার ইমরান খানকে সরিয়ে দিয়ে ইমরান খানকে জেলে পুরে দিল, মায়ানমারে আং সান সুকিকে তার এক প্রকার গৃহবন্দী হয়ে আছে, সেখানে অরাজকতা চলছে। তো জনতার রোষ যখন সৃষ্টি হবে তখন কেউই রেহাই পাবে না, এটাই আমাদের শিক্ষা। আমরা ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সেটাকে আমরা এখনো অটুট রেখেছি। আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধানের যে একটা বিউটি, যে সেই বিউটির ফলে আমাদের ভারতবর্ষে এখন পর্যন্ত একবারও সামরিক শাসন হয়নি, বা এই গণ অভ্যুত্থান এরকম যে প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হবে এরকম কোনো পরিস্থিতি হয়নি, বা মুখ্যমন্ত্রী পালাতে বাধ্য হবে এরকম কোনো পরিস্থিতি হয়নি। তো এটা একমাত্রই কারণ আমাদের ভারতের সংবিধান। সেই সংবিধানের মর্যাদা আমরা রাখবো, আমরা সবকিছু গণতান্ত্রিক পদ্ধতিতে আদায় করব, এটাই আমাদের অঙ্গীকার হোক। আর তার সঙ্গে সঙ্গে সরকার পক্ষকেও সবকিছু নিয়ে একটু সজাগ থাকতে হবে। আনএমপ্লয়মেন্ট, যে কোনো বিষয়ে তো একটা সমস্যার সৃষ্টি হতে পারে, তাই না? আনএমপ্লয়মেন্ট নিয়ে, বেকারত্ব, বেরোজগারি, এটা তো সব থেকে বড় জ্বালা। তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতবর্ষে জাতপাত নিয়ে সমস্যা আছে, ভাষা নিয়ে এখন তো প্রবলেম হচ্ছে, এক রাজ্য থেকে আরেক রাজ্যের অন্যবাসীদের হেয় করছে, তো ভাষা নিয়ে একটা প্রবলেম হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আছে আমাদের যে কালচার, একটা রিচ কালচার, আমাদের একটা ডাইভার্স কালচার, কালচার নিয়ে হতে পারে, সংস্কৃতি নিয়ে। তার সঙ্গে সঙ্গে করাপশন নিয়েও, বা ইনইকুয়ালিটি নিয়েও সমস্যা হতে পারে, পোভার্টি, সবকিছু নিয়ে যে কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ করে আন্দোলন বিস্ফোরিত হতে পারে। তো সেটা নিয়ে আমাদের সজাগ থাকতে হবে, আমরা যেন কোনো রকম অরাজক পরিস্থিতির শিকার না হই। তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম নেপালের পটভূমি, নেপালের যে আন্দোলনের অ্যাকচুয়াল পটভূমি কি ছিল, বা নেপালের যে মার্কসিস্ট যে চিন্তা ভাবনা সেটা কিভাবে গ্রো করলো। এই ভিডিওতে এই পর্যন্তই, আবার পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।